প্রায় ২ বছর হয়ে গেল জাবের আর আমার সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। অথচ এখন আমার বাবা তার বাবার সাথে আমাদের বিয়ে নিয়ে খুব পাকাপোক্ত কথা বলে যাচ্ছে। জাবেরের সাথে ব্রেকআপের পরে আমার আরেকটা সম্পর্ক হয়েছিল, যেটা সব কিছুই জাবের জানে। শুধু জানে বললে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। আমার সেকেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে অসংখ্য ছবি তুলে পাঠাতাম। সেও তার নতুন প্রেমিকাকে নিয়ে বিভিন্ন রকম ছবি আমার কাছে পাঠাতো। প্রতিনিয়ত দুজন দুজনকে রাগানোর একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা করতাম। কিন্তু মাস ৬ আগে জাবের আমার সাথে সব রকম যোগাযোগ থেকে দূরে আছে। হঠাৎ সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে আমি তার সব জায়গায় ব্লকে, আর জাবেরও আমার সব জায়গায় ব্লকে আছে। মানে বর্তমানে আমরা দুজন দুজনকে প্রচণ্ড ঘৃণা করি। সেও আমার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে, আর আমিও। একসময় জাবেরের বাবা আর আমার বাবা চাকরিতে একই পোস্টে ছিল, একসাথে তারা কাজ করত। সেই সুবাদে তারা খুব ভালো আন্তরিক ছিল। তবে বাবার চাকরির বদলির পরে সেটা হালকা হয়ে যায়। কিন্তু আজ থেকে ৫ বছর আগে জাবের ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য ঢাকাতে এসেছিল। পরিচিত বলতে আমার বাবাই ছিল, তাই আমাদের বাসায় উঠেছিল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। জাবের ভালো ছাত্র ছিল, যার জন্য আব্বু মাঝে মাঝে আমাকে পড়াতে বলতো। তখন তো আমার প্রচণ্ড আবেগী বয়স ছিল। সাথের বান্ধবীরা সবগুলো প্রেম করত, যদিও আমার সেই সুযোগ ছিল না। কিন্তু সেবার জাবেরের প্রেমে পড়তে নিজেকে একটু আটকায়নি। প্রথম প্রথম সে আমাকে এড়িয়ে যেত, কিন্তু পরবর্তীতে সে উল্টে পাল্টে আমার প্রেমে পড়েছে। দুজন এত বেশি কেয়ারফুল ছিলাম যে আমাদের পড়ালেখার অবস্থা 12টা বেজেছিল। তাই সেও কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি, আর আমিও এসএসসিতে মোটামুটি একটা পাস দিয়েছিলাম। আমাদের সম্পর্কের বিষয়ে কাউকেই কিছু বুঝতে দেয়নি, তবে মা হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল। কিন্তু 1 মাস পরে জাবের আমাদের বাসা থেকে চলে যাওয়ার পরে বিষয়টা একদম স্বাভাবিক। এদিকে আমাদের সব সময় কথা হতো। জাবেরকে আমি ঢাকায় একটা কলেজে অনার্সে ভর্তি হতে বলেছিলাম, সেও তাই করেছিল। অন্য ছাত্রদের সাথে এখানে বাসা ভাড়ায় থাকতো। প্রায়ই আমাদের দেখা হতো, কথা হতো। তখন একটাই ভয় ছিল, আমাদের পরিবার হয়তো মেনে নিবে না। কারণ আমার বাবাকে সব সময় জানতাম, বাবা আত্মীয়র মধ্যে আত্মীয়তা পছন্দ করেন না। আমার ক্ষেত্রে তো কখনোই মানবেন না। অথচ আজকে আমাদের কোনো সম্পর্ক নেই, আর বাবা নিজে থেকে আমাদের বিয়ের কথা বলছে, যা কোনোভাবেই আমার পক্ষে মানা সম্ভব না। এমনকি জাবেরও এটা মানবে না, সেক্ষেত্রে আমি একদম শিওর। তার সাথে আমার যদি পূর্ব কোনো রিলেশন না থাকতো, পরিবার বিয়ে ঠিক করতো, আমি আমার শত কিছু ছেড়েও পরিবারের মতামতকে সম্মান জানাতে প্রস্তুত থাকতাম। কিন্তু এখন এই অবস্থায় জাবেরকে বিয়ে করা সম্ভব না। আমার কাছে সে একটা পেইন জাস্ট। সকাল থেকে ভাবছি আম্মুর নাম্বার থেকে জাবেরকে ফোন করে বিষয়টা জানাবো। সে যেন যে কোনোভাবে বিয়েটা ভেঙে দেয়, আর তার গার্লফ্রেন্ডের কথা পরিবারে জানায়। বিশাল বড় একটা চিন্তার পাহাড় আমার মাথায় পড়েছে, কিছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত আম্মুর মোবাইল আনতে আম্মুর রুমে যাওয়া মাত্রই আম্মু বলতে শুরু করলো, কিরে এত বিষণ্ণ লাগছে কেন তোকে? তোর তো খুশি হওয়ার কথা, কারণ তোর পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে। আম্মুর কথা শুনে আমার চোখ তো চড়ক গাছ। কি বলে এসব? নিজেকে কিছুটা সামলে অজান্তা ভাব নিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মু খুশির কি আছে এখানে? ন্যাকামি বস্তায় ভরে রাখেন। আমি সব জানি আপনার ব্যাপারে। এসএসসি, এইচএসসি আর সকল পরীক্ষায় গোল্লা পাওয়ার কারণও আমার অজানা নয়। তাই এখন দিব তার গলায় ঝুলিয়ে। খুব শীঘ্রই বিয়ের তারিখ হচ্ছে, বুঝলে? বলে আম্মু রুম থেকে বেরিয়ে গেল। মাথা এলোমেলো লাগছে। আম্মু তাহলে বুঝতে পেরেছিল সব। সব বুঝেও কিছু বলেনি। কি আজব মা আমার। আমি আম্মুর ফোনটা হাতে নিয়েও আবার রেখে দিলাম। না, ফোন দিয়ে এখন কি বলবো আমার জানা নেই। আমার কেন জানি মনে হচ্ছে জাবের নিজে থেকে বিয়েটা ভেঙে দিবে।
আর জাবেরের সাথে আমার সম্পর্ক ছিল 3 বছর। 2 বছর একদম চুটিয়ে প্রেম, অতপর 1 বছর ছিল বিচ্ছেদের আলামত খেলামত। তার ছিল সারাক্ষণ ব্যস্ততার অজুহাত, আর আমার ছিল রাগারাগি। সেটা কয়েকদিন হলে অবশ্য সম্পর্কটা নষ্ট হতো না, কিন্তু প্রতিদিন একই অবস্থা। একটা সময় আসে যখন দুজনেই দূরে সরে যাই। প্রথম দিকে তাকে খুব মিস করতাম, কান্না করতাম, কিন্তু মুখ ফুটে বলতে পারতাম না। এর 2 মাস পরেই জাবের আমার কাছে তার নতুন সম্পর্কের জন্য দোয়া চায়, সাথে তাদের দুজনের ছবি পাঠায়। এটা দেখার পরে ইচ্ছে করছিল সত্যি মরে যাই, কিন্তু বান্ধবীরা আমাকে আবার রিলেশন করতে বলে। আমারও মনে হয়েছিল জাবেরকে টক্কর দিতে এটাই বেস্ট আইডিয়া। তারপর শুরু হলো শত্রু শত্রু খেলা। সে যেদিন তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যেত আর সেই ছবি আমাকে পাঠাতো, এর পরের দিনই আমিও আমার নতুন বয়ফ্রেন্ডকে জোর করে ঘুরতে নিয়ে যেতাম। এরপর সেই ছবি তার কাছে দিতাম। তারপর আমাদের যদি কখনো কথা হতো, সেটাও ছিল আমাদের দুজনের প্রেমিক প্রেমিকা নিয়ে। তারা আমাদের কত কেয়ার করে এটা নিয়ে যে যত পারতাম প্রশংসা করে যেতাম। অবশেষে গত 6 মাস আগে অন্য কাউকে নিয়ে এসব আবার প্রশংসার সমাপ্ত হলো। জাবেরের সাথে টোটালি সকল কথোপকথন বন্ধ, ভালো মন্দের খবরও নেওয়া হয়নি। তার সাথে সাথে আমার সেকেন্ড রিলেশনটাও ফাটল ধরে। আর এই কয়েক মাস খুব ভালো সময় কাটাচ্ছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে সব কিছু লাভে আসলে শোধ হতে যাচ্ছে। 1 সপ্তাহের মাথায় জাবেরের পরিবার থেকে আমাকে আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য আসছে। প্রথমত ভেবেছিলাম জাবের আসবে না, পরে শুনলাম সে তার সাথে একজন বন্ধুকে নিয়ে আসছে এবং তার মা বাবা। ইচ্ছে করে সাজগোজ করিনি, কোনো রকম তাদের সামনে যাওয়ার জন্য চায়ের সরঞ্জাম হাতে একটু একটু করে এগিয়ে গেলাম। এগুলো টি টেবিলের উপর রেখে সোফায় বসলাম। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি জাবেরের দিকে তাকাবো না, যেই বাবা সেই কাজ। বুঝতে পারছিলাম আমার বরাবর জাবের বসে আছে, তাই সামনে না তাকিয়ে একপাশে তাকালাম। তাকাতেই আমার কলিজা দুমড়ে উঠল। এটাকে আহান, মানে আমার দ্বিতীয়বার যার সাথে সম্পর্ক হয়েছিল সেই ছেলে বসে আছে। সাথে সাথে সামনে তাকালাম। সামনে জাবের বসে মিটমিট করে হাসছে। কি হচ্ছে এসব? আহান জাবেরের সাথে এখানে আসলো কেন? তখনই শুনলাম কে যেন বলছে ওদেরকে একান্ত কথা বলতে দাও। আর এই কথার জবাবে আমার আম্মু বলছে, আরে না, তাদের নতুন করে বলার কিছুই নেই, তারা আগে থেকেই চেনা জানা, তাই এখনই আংটি পরানো হয়ে যাক। মানে কি? আমার ভীষণ রাগ উঠতেছে। আমি যদি কিছু বলতে না পারি তাহলে আমি শেষ। তাকে বিয়ে করা আমার পক্ষে একদম সম্ভব না। ঠিক তখনই আমার মাথায় আসলো বিয়েটা আসলে কার সাথে হচ্ছে। এখানে তো দুজন, যাদের দুইজনের পরিচয় হলো আমার প্রাক্তন, আর আম্মুর কথা অনুযায়ী আগে থেকে চেনা জানা। ওহো, আসলে বিয়েটা কার সাথে হচ্ছে? এখানে জাবের কোনো প্যাচ লাগাচ্ছে না তো আবার? এ আল্লাহ, তুমি জানো আমার সাথে কি হচ্ছে। আমার হাত হাঁটু কাঁপছে, নিজেকে ঠিক রাখতে পারছি না। আচ্ছা, জাবের কি বিয়ে করবে না বলে আহানকে ধরে নিয়ে আসছে বিয়ের জন্য? কিন্তু জাবের তো জানে না আহানের সাথেও আমার এখন কোনো যোগাযোগ নেই, আর তাই বিয়ের জন্য আহানকেও এখন আমি মানতে পারবো না, আর জাবেরকে তো একদমই না। জাবেরের মা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, এত বিমর্ষ কেন তুমি? আমার দিকে তাকাও, হাসো একটু। তখনই দেখলাম তিনি আমার ছবি তুলতে ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। আমি একটু হাসি দেওয়ার চেষ্টা করতেই আর চোখে খেয়াল করলাম জাবের ঠোঁট বাঁকিয়ে পাশ কেটে বসেছে। মেজাজটা আরও খারাপ হয়ে গেল। এত ভাব থাকলে নাচতে নাচতে বিয়ে করতে চলে আসলো কেন? এখন আবার আমার সাথে ঢং দেখানো হচ্ছে। সে তো চাইলেই পারতো বিয়ের কথাবার্তা থামিয়ে দিতে নাকি? আচ্ছা, সে অন্য কোনো মতলব নিয়ে আসে নাই তো? না হলে আহানকে নিয়ে আসলো কেন? জাবের আহানকে ভালো করেই চিনে। উফ, আমার সারা শরীর ঘামছে। এখন যদি কোনো চক্করে আহানের সাথে আমার সম্পর্কের কথা ব্রাস্ট হয়ে যায়, তাহলে তো বাবা আমাকে মেরেই ফেলবে। একটা নয়, দুটো সম্পর্ক, যাদের কাউকে কিনা আমি বিয়ে করতে পারবো না। হঠাৎ বাবা বলে উঠল, এই আমার শাশুড়ি ফোন দিছে, তিনি আসবেন সন্ধ্যায়। তাহলে আংটি পরানোর কাজ সন্ধ্যাবেলায় হোক।
নানু আসবে শুনে আম্মু তো খুশিতে গদগদ। আজকে ঘরোয়া কার্যক্রম হওয়ার কথা ছিল, কাউকে দাওয়াত দেওয়া হয়নি। তবে বাবা বলেছে আমার বিয়েতে বড় করে অনুষ্ঠান করবেন, কিন্তু বিয়ে পাকাপোক্ত হবে ঘরোয়াভাবে। নানুর আসার কথা শুনে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, অন্তত এর ভিতর দেখি কোনো সমাধান করা যায় কিনা। আমাকে রুমে পাঠানো হলো, আর ওরা খাবার খাওয়ার ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে আম্মু এসে বলতেছে ছাদে তালা লাগানো, চাবি দিতে। আম্মুকে দেখে মনে মনে একটা সাহস আনলাম। ওদেরকে কিছু বলার আগে আম্মুকে কিছু তো বলা লাগবে, না হলে আমি একদম শেষ হয়ে যাব। গলা জেরে বললাম, আম্মু কিছু কথা ছিল। হ্যাঁ বল তাড়াতাড়ি, অনেক কাজ আমার। বিয়েটা এখন না হলে হয় না, আমার অনার্স। এটা বলার আগে আমার মুখ থেকে আম্মু কথাটা কেড়ে নিয়ে জবাব দিল, যখন প্রেম করছিলা, রং ঢং কইরা ঘোরাঘুরি করতা, তখন অনার্স শেষ করার চিন্তা কোথায় ছিল? এই বিয়ে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব হবে। ছেলেটা কি আম্মু? আমার কথা শুনে আম্মু ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কে আবার? যার সাথে লুকায়া প্রেম করতি, সারা শহর টই টই করে ঘুরতি, রাতে পাকার ফুল স্পিড দিয়ে ফিসফিস করে কথা বলতি, সেই তো ছেলে, মানে তোর জামাই হবে। এইটুকু বলে আম্মু হন হন করে চলে গেল। কি বললাম আর কি জবাব দিল? মনে মনে বললাম, আরে মা, জিজ্ঞাসা করেছিলাম আসলে দুইজন থেকে কার সাথে বিয়ে হচ্ছে। তুমি যে জবাব দিলে সেটা দিয়ে কি এর ছাতা উপকারী হইল? হুস, এদের দুজনের সাথেই তো রাতে লুকিয়ে কথা বলেছি, দেখা করেছি আর প্রেম করেছি, কিন্তু বিয়ে কার সাথে ঠিক হচ্ছে সেটা বলতে পারলা না। ওহো, মাথা ব্যথা করছে আমার। কেন জানি মনে হচ্ছে আজকে বিরাট আকারে গোলমাল হতে যাচ্ছে। এতদিন আদুরে দুলালি হয়ে পায়ের উপর পা রেখে আরামায়েশের জীবনকে হয়তো ফালা ফালা করে ফেলবে এই জাবের। আমার কোনো দোষের কারণে যদি বিয়ে ভেঙে যায়, তাহলে বাবার কাছে আমি ছোট হব। আবার বিয়ে হলে তো আমি সারা জীবনের জন্য খতম। জাবের যদি বিষয়টা বুঝতো, আমার প্রতি অনুগ্রহ করে বিয়েটা ভেঙে দিত, তাহলে আমি মুক্তি পেতাম। কিন্তু আমি সারা জীবন ওর সাথে টক্কর দিয়েছি, নিজে জিততে চেয়েছি, তার কাছে কখনোই হার মানিনি, যার জন্য আমাদের আজকের এই বেহাল দশা। তার কাছে ছোট হতে হবে ভাবতেই কেমন যেন অস্বস্তি লাগছে। এত ইগো আমার, মনে হচ্ছে যা হবার হবে, তাও তার কাছে নিজেকে হার মানতে দিব না। রুমের ভিতর পায়চারি করতে করতে বেলা গড়িয়ে গেল। না, আর পারছি না। অতিরিক্ত টেনশনে বুকে ব্যথা করছে। বাংলা সিনেমার কিছু কাহিনীর কথা চোখে ভাসছে। হার্ট অ্যাটাক না করে ফেলি আবার। হা হা হা, সত্যি মাথা খারাপ হয়ে গেছে আমার। আমি হার্ট অ্যাটাক করতে যাব কেন? হঠাৎই বাইরের জানালা দিয়ে দেখলাম আহানার জাবের এদিক কি যেন করছে। আমি বিছানার উপর উঠে ডাকলাম, এই শুনুন আপনারা, আমার কিছু কথা ছিল। বলে কেমন জানি লাগলো, দুটো মানুষ একসাথে, যারা দুজনেই কিনা আমার প্রাক্তন। আজকে প্রথম দুজনকে একসাথে আপনি করে সম্বোধন করলাম। ভাবছি ওরা এদিকে আসবে, কিন্তু তাকিয়ে দেখি ওরা হাত ধরাধরি করে চলে যাচ্ছে। ও শিট, এত বড় অপমান! মরে যেতে ইচ্ছে করছে। যা তা হোক, আজকে নিজেকে উৎসর্গ করে দিলাম। হয়তো সারা জীবনের জন্য ফাঁসাবো, নয়তো বাবার আদর থেকে ছিটকে যাব। যা হওয়ার তা তো হবেই, আল্লাহ ভরসা। মাগরিবের কয়েক মিনিট আগেই নানু, মামা, মামানি, ছোট খালা, ফুপি, কাছের প্রায় সব আত্মীয়রা এসে বাসায় উপস্থিত। বুঝলাম না, বাবা বলল শুধু নানু আসবে, এদিকে ওরা আসলা কেন? তাজ্জব ব্যাপার। বড় মামার এক মেয়ে আছে আমার বয়সী, সে এসে আমাকে উল্টোপাল্টা বলতে লাগলো। হঠাৎ বলে উঠল, রীতা আপু, আমাদেরকে তো কিছু জানালেন আগে, না হলে মোটামুটি একটা শপিং দিতাম, আর মেইন অনুষ্ঠানের সময় বড় করে দিতাম। হঠাৎ নাকি ডিসিশন হয়েছে আজকে বিয়ে হবে, আর সেটা নাকি তুমি নিজেও জানতে না। মানে কি আজকে বিয়ে মানে? আমি জানতাম না, কে বলল? আমি তো এখনো সেটা জানি না। আশ্চর্য। আম্মু, আম্মু এদিকে আসো। কি হচ্ছে এসব? তোমরা কি শুরু করে দিছো?
এদিকে আসো বলছি, তাড়াতাড়ি আসো। আমার চিল্লাচিল্লিতে আম্মু দৌড়ে আসলো। এসে রাগী চেহারায় জিজ্ঞাসা করলো, এত চিৎকার চেঁচামেচি কেন? হ্যাঁ, বাড়ি ভর্তি মেহমান, সেটা মাথায় নেই? কি হয়েছে বল? বিয়ে আজ হচ্ছে কেন, এটা নিয়ে জিজ্ঞাসা তো। শোন, নিজের ইচ্ছে মতো এতদিন বহু উড়েছিস, এবার আমরা দড়ি বেঁধে দেব। আর এখন থেকে সে আবদ্ধ জীবনই তোমার কাটাতে হবে। হ্যাঁ, এটাই মানতে হবে। নেক্সট যেন একটা জোরে আওয়াজ না শুনি। এখন বিয়ে হবে আর পরে অনুষ্ঠান হবে। গেলাম, আমার অনেক কাজ আছে। আম্মু, এটা করো না প্লিজ। আম্মু চলে গেল। আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। সবাই মিলে আমাকে এ কোন ধাঁধায় ফেলেছে। বিয়ে হলে হোক, কিন্তু গোলক ধাঁধার সমাধান তো হোক নাকি। এরপর মামাতো খালাতো বোনরা আমাকে জোর করে সাজালো, লাল বেনারসি পরালো। অতপর আমাকে নিয়ে গেল বিয়ে পড়ানোর আসনে। কাজী সাহেব ডাকলো, জামাই কই, তাড়াতাড়ি আসেন। আমি তাকে দেখলাম, জাবের আর আহান দুজনেই জামাইয়ের বেশ ধারণ করে করে আছে। এটা কোন ধরনের ফাজলামো? বিয়ে হলে তো একজনের সাথে হবে, কিন্তু দুজন কি শুরু করেছে? আজব কাণ্ড কারখানা চলছে এখানে। কোন পাপের শাস্তি এগুলো? ঠিক তখনই দেখলাম হন্তদন্ত হয়ে কিছু মেহমান আমাদের ঘরে প্রবেশ করেছে। এদের সবাই সাজসজ্জায় পরিপূর্ণ। এর মধ্যে একজন বউ সাজে। ও মা গো, এটা তো সেই মেয়ে, যে মেয়ের সঙ্গে জাবেরের দ্বিতীয়বার সম্পর্ক হয়েছিল, যার সাথে ছবি আমাকে পাঠিয়ে প্রতিনিয়ত ত্যক্ত বিরক্ত আর রাগান্বিত করত। এই মেয়ে এখানে আসলো কেন? তা আবার বউ সাজে। তারও কি আজ বিয়ে? তার মানে দুজন জামাই সেজেছে, দুজনেই বিয়ে করবে বলে। জাবের বিয়ে করবে এই মেয়েকে? আমার বিয়ে কি তাহলে আহানের সাথে হচ্ছে? তাহলে জাবেরের পরিবার আমাদের বাসায় আসলো কেন? জাবেরের বিয়ের জন্য তারা ওই মেয়ের বাড়িতে যেতে পারত। আর এখানে আহান যদি বিয়ে করে, তার পরিবারে কেউ নাই কেন? আর জাবেরের প্রেমিকার সাথে আহানের বিয়েটা সম্ভব না, কারণ আহান এই মেয়েকে ভালো করে চিনে না। তবে আমার বিয়ে? মাথা ঘুরছে, বেহুশ হয়ে যাব এবার। ঠিক সেই সময় বউ সাজে জাবেরের দ্বিতীয় প্রেমিকা এসে আমাকে জড়িয়ে বলে উঠল, ও কি সুন্দর লাগছে তোমায়। মেয়েটা এভাবে ধরাতে আমি হকচকিয়ে গেলাম। আশ্চর্য, তাকে আমি জাস্ট জাবেরের সাথে ছবিতে দেখেছি, বাস্তবে চিনিও না। সে আমাকে এভাবে বলছে কেন? আমি মাথা তুলে কিছু বলতে যাব, তখনই মেয়েটা বলে উঠল, আমার দেরি হয়ে গেল। আসলে পার্লারে সাজতে গিয়ে লেট হয়ে গেছে। এখন তো বিয়ে হবে নাকি? ভাবছিলাম এই মেয়েকে কিছু জিজ্ঞাসা করব, কিন্তু ওর পাগলাটে কথাবার্তা মেজাজ আরও খারাপ করে দিল। তখন বাবা আমাদের এখানে এসে জিজ্ঞাসা করলো সব ঠিকঠাক আছে কিনা, কবুল পড়ানোর জন্য হুজুর আসছে এখানে। তখন আমি সাহস করে বাবাকে ডাকলাম। বাবা এগিয়ে এসে বলল, কোনো সমস্যা? কিছু বলবি? আমি বাবার হাতে হাত রেখে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে একটা রিক্সাওয়ালা ডেকে বিয়ে দিয়ে দাও, তাও এই দুইজনের কারো কাছে দিও না প্লিজ বাবা। আমার মাথা এলোমেলো হয়ে গেছে, আমি বুঝতে পারছি না এই বাড়িতে আসলে কি হচ্ছে। প্লিজ বাবা, এসব বন্ধ করো। আমার এমন কথায় বাবা হেসে উঠল। আমি কান্না করছি আর উনি আমার বাবা হয়ে হাসছে। প্রথমত ভেবেছি বাবা রেগে যাবে আমার কথা শুনে, কিন্তু রাগলেন না, আবার কিছু বললেনও না। আমার হাত ছাড়িয়ে বাবা চলে গেলেন। সত্যি আমার ইচ্ছে করছে নিজের সব চুল টেনে ছিঁড়ে ফেলি। মাথা ধরে গেছে আমার। পিছনে তাকিয়ে দেখি সবাই হাসছে আমার দিকে তাকিয়ে। এতটা অসহায় জীবনেও হতে হয়নি। ধপাস করে নিচে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে সামনে পর্দা ফেলে দেওয়া হলো। কাজী সাহেব এসে গলা ঝাড়লেন। তারপর শুরু হলো বিয়ের কার্যক্রম। বিয়েটা যেহেতু ফেরানো সম্ভব না, তাই দোয়া করছিলাম অন্তত জাবের সাথে যেন আমার বিয়ে না হয়, কারণ আহানের সাথে আমার তেমন ঝামেলা নেই। যেটুকু হয়েছে বিয়ের পরে ম্যানেজ করতে পারবো, কিন্তু জাবেরের সাথে আমি সারা জীবনেও কোনো কিছুর সমাধান করতে পারবো না। আমার মন বলছিল আহানের সাথে আমার বিয়ে হবে, কারণ জাবের কখনোই আমাকে বিয়ে করবে না। তার উপর তার গার্লফ্রেন্ড চলে আসছে। এসব ভাবার মাঝে হুট করে আমাকে কেউ ঝাঁকালো। তাকে দেখলাম আমাকে কবুল বলতে ইশারা করছে।
আমি বাস্তবে ফিরে এলাম। কাজী সাহেব আবারও সকল পরিচয় দিয়ে দ্বিতীয়বার বলতে যাবেন, তখনই আমার সারা শরীর শিউরে উঠল। জালাল উদ্দিনের পুত্র জাহিদুল জাবেরের সাথে আমার বিয়ে। স্তব্ধ, নিস্তব্ধ আর স্টিল হয়ে রোবটের মতো বসে রইলাম। চোখের পলক পড়ছে না, শুধু অনবরত পানি পড়ছে। এটা কি হলো? মা এসে ফিসফিস করে আমাকে ধমকাচ্ছে, আমাকে ঠেলছে কবুল বলতে। অস্পষ্ট সুরে বলেছি কিনা মনে নেই, তবে সেখানেই পড়ে গেছি। যখন জ্ঞান ফিরে আসলো তখন নিজেকে আবিষ্কার করলাম পুষ্প সজ্জিত কোনো একটা আলোকিত বিছানায়। লাফিয়ে উঠে বসলাম। এটা তো আমারই রুম, কিন্তু রুমের ভিতর কেউ নাই। সামনের দরজাটা বন্ধ, কিন্তু আমার এদিকের বারান্দার দরজাটা খোলা। খুব ভয় করছে আমার। বাইরে বৃষ্টি পড়ছে, বারান্দায় হয়তো জাবের আছে। ভাবছি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিব, তাকে রুমে আসতেই দিব না। কিন্তু হাত পা কাঁপছে, উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছি না। আমাদের মধ্যে হাজার হাজার অভিযোগ আছে, হাজারো প্রতিশোধের পর্ব বাকি আছে। মোট কথা, তার উপরে কোনো ভালো লাগার অনুভূতি অবশিষ্ট নেই। যা আছে সবটুকুই ঘৃণা। তাকে দেখলেই মেজাজ খিটখিটে হয়ে যায়। এক সময়ের প্রিয় মানুষটা এত অপ্রিয় হবে, সেটার অঙ্ক এখনও মিলাতে পারি না। আমাদের সম্পর্ক যখন গভীর ছিল, তাকে নিয়ে আমার কতই না পরিকল্পনা ছিল। সে সব সময় বলতো আমাকে বিয়ে করার সময় দামি গাড়িতে করে আনবে না, একটা রিক্সা ভাড়া করবে, যেটার পুরোটাই থাকবে ফুলে মোড়ানো। বলতো আমরা আষাঢ় মাসে বিয়ে করব, বিয়ের রাতে বৃষ্টি থাকবে, আর আমরা দুজন বারান্দায় বসে বৃষ্টি দেখব। সেদিন জীবনের সব রকম পরিপূর্ণতার সূচনা হবে, আর সকল গ্লানি বৃষ্টিতে ধুয়ে মুছে একটা সুখী জীবন হবে আমাদের। কিন্তু এসব যে অতীত। তবে এমন নয় আমরা সেই স্বপ্নগুলো ভুলে গেছি। সব কিছু মনে আছে, তবে আমরা মনে করতে চাই না, কারণ আমাদের বর্তমান যে বদলে গেছে। আচ্ছা, সব কিছু আবার নতুন করে শুরু হওয়া সম্ভব? আমরা কি সেটা পারবো? জাবের আমাকে আর মন থেকে মানতে পারবে? হঠাৎ আমার মাথায় আসলো, আহানের কি হলো? সে কাকে বিয়ে করেছে? তার সাথে জাবেরের কি সম্পর্ক? এখন কোথায় আছে ওরা? বাইরে এখন গিয়ে দেখব। কিন্তু রাত 1টা বেজে চলেছে, দরজা খোলা যাবে না। খেয়াল করলাম বারান্দায় জাবেরের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আমি আস্তে আস্তে একটু এগিয়ে শোনার চেষ্টা করলাম। কারোর সাথে ফোনে কথা বলছে, স্পষ্ট বোঝা যাচ্ছিল না বলে আমি আরেকটু দরজার কাছে গিয়ে কান পাতলাম। তখনই শুনলাম জাবের বলতেছে, বাবু তুমি কান্না করো না। আমি বললাম তো সব ঠিক হয়ে যাবে। আমি ইচ্ছে করে এমন একটা পেইনকে বিয়ে করতে চাইনি, আমাকে বাধ্য করেছে। খুব শীঘ্রই সব কিছুর সমাধান হবে, আর আমি তোমাকে আমার ঘরের বউ করে আনবো। এ আল্লাহ, জাবের এসব কি বলছে? সে আমাকে নিয়ে সংসার না করলে বিয়ে করলো কেন? এটা কেমন চক্রান্ত? আমার উপর কিসের এত জঘন্য প্রতিশোধ? একটা মেয়ের একবার বিয়ে হয়ে যাওয়া মানে তার গায়ে একটা দাগ লেগে যাওয়া, যাকে বলে ডিভোর্সি নারী। বাবা মা আমার সাথে এমনটা কিভাবে করলো? দোষ আমি যেমন করেছি, জাবেরও তো করেছে। কলিজা ফেটে কান্না আসছে আমার। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এসব বন্ধ করো তোমরা, আমার আর সহ্য হচ্ছে না। তারপর নিজেকে কন্ট্রোল করলাম। না, আমাকে শক্ত হতে হবে। জাবের একা আমার সাথে প্রতিশোধের খেলা খেলবে, সেটা তো হতে পারে না। তাকে এর ফল পেতে হবে, সকাল হোক আগে। তারপর সেখান থেকে আসার জন্য পা বাড়াতেই কেউ আমার হাত চেপে ধরল। একজোড়া ভয়ানক চোখ আমার দিকে তাকিয়ে আছে। কাপা গলায় মিনমিন করে উচ্চারণ করলাম, আপনি? কেন, এখানে কি অন্য কেউ থাকার কথা ছিল? প্লিজ ছাড়ুন আমাকে, বলে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম। জাবেরকে দেখে এই প্রথম আমার ভয় লাগছে। তাকে আমি কখনোই ভয় পাইনি। আমাদের মধ্যে 2 দিন আগ পর্যন্ত 2টা অনুভূতি ছিল, প্রথমটা ভালোবাসার আর দ্বিতীয়টা ঘৃণার। কিন্তু এখন যেটা হচ্ছে এটা ভয়ানক। তবে এটা আমার দিক থেকে একপাক্ষিক ভয়। জানি না সামনের দিনগুলো কেমন যায়। জাবের আমার দিকে এতটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকায়নি। সে আমাকে ঝাঁকিয়ে বলে উঠল, এত সাহস তোমার? এখানে তুমি লুকিয়ে আমার কথা শোনো, তাই না?
নেক্সট টাইম আমার ধারে কাছে আসার চেষ্টা করলে এই যে হাত হাত মুচড়ে দিয়ে বলল, ভেঙে দিব। বলে সে আমাকে ছেড়ে বিছানার দিকে চলে গেল। গিয়ে বেরস কণ্ঠে আবার বলল, যদি ভেবে থাকো তোমার বাড়িতে থেকে তোমাকে হুঁশিয়ারি করার শাস্তি দিবে কিংবা তোমার পরিবারকে জানাবে, তাহলে মনে রেখো আহানের সাথে সবগুলো ছবি তোমার বাবাকে দেখিয়ে দিব। এসব শুনে কান্না ছাড়া আমার আর কিছুই করার নেই। সত্যি বাবাকে বললে আমি শেষ। এদিকে জাবের এভাবে ধরাতে আমার হাতে খুব ব্যথা লাগছে। জাবের এতটা খারাপ কিভাবে হতে পারলো? তারপর আমার পরে যেই মেয়ের সাথে সম্পর্ক ছিল, আমাকে রাগানোর জন্য প্রতিদিন ছবি পাঠাতো, সেই মেয়ের সামনে যে আমাকে বিয়ে করেছে আর কোনো দোষ নেই। সে একটা ছেলে বলে এত বাহাদুরি দেখাবে, এর উপর আমাকে ছেড়ে আবার আরেকজনকে বিয়ে করার স্বপ্ন দেখাচ্ছে। ভাবছি সত্যি জাবেরকে আমি কখনো চিনতাম? তার সাথে আমার সম্পর্ক ছিল, মেয়ে হয়েছি বলে এতটা অত্যাচার সহ্য করতে হবে? আমি বুঝতে পারছি না কিভাবে জাবেরের চরিত্রে এত খারাপ হয়ে গেছে, এত চরম খারাপ। ছি, আমি তার দিকে তাকিয়ে আছি নতুন জাবেরকে চেনার নিমিত্তে। জাবের গিয়ে বিছানার উপর শুয়ে পায়ের উপর পা রেখে মোবাইল বের করে কাকে যেন ফোন লাগালো। আমি আর এখানে দাঁড়ালাম না। এসব শুনলে আমার কিছু আসবে যাবে না, অযথা ধমকি শুনবো। বেরিয়ে বারান্দায় আসলাম। গভীর রাত। এত রাতে আমি বন্ধ জানালার দিকে তাকাতেই ভয় পাই, অথচ এখানে এভাবে আজ একটু ভয় লাগছে না। শুধু ভিতরে ভিতরে পড়ছি, একদিনের জীবনটাকে কেমন বিষাদ লাগছে। ভাবতে পারিনি এমন একটা দিন আমাকে দেখতে হবে। আমার মোবাইলটা রুমে ফেলে আসছি, না হলে এখানে সময় কাটাতে খারাপ লাগতো না। ফ্লোরে বসে গ্রিলের উপর হাত ভর করে মাথা ঠেকিয়ে শুয়ে শুয়ে ভাবছি এর শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমিও তো জাবেরকে ছেড়ে দিব না। আচ্ছা, যদি আমিও তার মতো এই প্রতিশোধের খেলায় নেমে পড়ি, তাহলে আমার অবস্থান শেকড় ছিঁড়ে উঠে আসবে না তো? মান সম্মান ঠিক রাখতে পারবো? কিন্তু কিছু একটা ব্যবস্থা না নিলে তো জাবের আমাকে তিলে তিলে শেষ করে দিবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি এখানে। সকালের রোদের ঝাপটায় চোখ খুলে ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। অসুবিধায় ঘুমানোর জন্য এমনটা হয়েছে। উঠে রুমের যাওয়ার জন্য দরজায় ধাক্কা দিলাম। একই দরজা বন্ধ করে দিছে জাবের। সি, কতটা নির্দয় হয়ে গেছে সে। আমার যখন সম্পর্ক ছিল, রাত জেগে কথা বলতে গেলে প্রায় ইচ্ছে করতো বারান্দায় যাই, কিন্তু সে যেতে দিত না। বলতো আমি নাকি একা ভয় পাবো, কিংবা ভূত প্রেতের নজর লাগবে, রাতে বাইরে যাওয়া ঠিক না। আরও কত ন্যাকামো আলাপ সালাপ। এখন এগুলো মনে হচ্ছে আর রাগ উঠছে। এদিকে দরজায় কয়েকবার নক করলাম, কিন্তু না, কোনো সাড়া নেই। চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করতে ইচ্ছে করছে, কিন্তু সেটা করলে তো আমারই বিপদ। অসহায় হয়ে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে শুনতে পেলাম সামনে দরজায় কড়া নাড়া আওয়াজ। এবার কিছুটা আশার সঞ্চার হলো। তৎক্ষণাৎ দেখি এদিকের দরজা খুলে দিছে আর সামনের দরজাটা খোলার জন্য জাবের এগুচ্ছে। ইচ্ছে করে আমি সাথে সাথে রুমে প্রবেশ করিনি। ভাবলাম দেখি কে আসলো আর কে বলে। না, কিছুই শুনতে পেলাম না, তাই বাধ্য হয়ে রুমে ঢুকলাম। জাবের পিছনে ফিরেই বলল, আমার জন্য নাস্তা নিয়ে আসতে বলছে, যাও তাড়াতাড়ি। সারা রাত বাইরে রেখে আমাকে নাস্তা আনার কথা বলা হচ্ছে, আনবো না আমি, একা নিজে নিজে খেয়ে বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, তবে আহান? এইটুকু বলার আগে আমি বললাম, ব্যাস, বুঝতে পেরেছি। সবাইকে বলে দিবেন আহানের ব্যাপারে। আর আমি কি বলতে পারবো না আপনার সাথে ওই মেয়ের অসংখ্য ছবি আমার কাছে আছে? হা হা হা, বলে দাও। মাইকলাকে 100 টাকা দিয়ে বলো শহরে ঘোষণা করে দিতে, আর ওই ছবিগুলো ব্যানারে টাঙিয়ে দাও। যাও যাও। হু। রাগে গজগজ করতে করতে চলে আসলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু, আব্বু, নানু, মামানিরা গল্প করছে। আমাকে দেখে আম্মু বলল, জাবেরকে কফি দিয়ে আয়। আম্মু, তার আগে বলো কালকে এই বাড়িতে কি হয়েছিল? ওই যে মেয়েটা বিয়ে করতে আসছিল, সে কোথায়? এই বাড়িতে তো কাল তোর আর জাবেরের বিয়ে হয়েছে, আর কারো বিয়ে হয়নি। আর ওই মেয়েটা জাবেরের খালাতো বোন, সাথে বেস্ট ফ্রেন্ড। কথা ছিল ওর বিয়েতে মেয়েটা বউয়ের মতো সাজবে,
তাই এভাবে সেজে আসছিল। ও তাই না? তাহলে ওই ছেলেটা জামাই সাজছে যে, তারও কি কথা ছিল জাবের ভাইয়ার বিয়েতে জামাই সাজবে নাকি? আম্মু এটা কেমন ফাজলামো বলো তো? কে তোর ভাই? জাবের তোর জামাই, বুঝলি? ভাই ডাকলি কেন? হ্যাঁ, 100 বার ভাই ডাকবো। সাহস থাকলে সামনাসামনি ডাকিস, আমাদের সামনে না। আর শোন, ওই ছেলেটা জাবেরের অফিসের কলিগ। জাবের তাকে নিয়ে আসছে এবং জাবেরই বলেছে দুজন একরকম পোশাক পরবে। এতে ফাজলামোর কি আছে? আশ্চর্য। আর বক বক না করে তুই কফি নিয়ে যাবি এখন? যাচ্ছি তো, কিন্তু তোমার সাথে আমার অনেক কথা আছে, পরে বলবো, আসি। কফি হাতে রুমের দিকে পা বাড়ালাম। যত দোষ সব জাবেরের। এই মেয়ে ওর খালাতো বোন, আর যাই হোক তার সাথে সম্পর্ক ছিল, এতে আমি শিওর। তবে জাবের মিয়া প্রচণ্ড চালাক, যে ধরা দেয় না কিছুতে। কিন্তু আমার উপরে বছর বছর ধরে যত ক্ষোভ ছিল সব ঝেড়ে চলছে। না হলে আহানকে এখানে নিয়ে আসার মানে কি? সে ভালো করেই জানতো আহানের সাথে আমার এক সময় সম্পর্ক ছিল। এখানে জাবের অসম্ভব রকম একটা তীক্ষ্ণ খেলা খেলেছে। বাহ, আমাকে বুঝতেই দেয়নি বিয়ের দিন আসলে কি হতে যাচ্ছিল। আবার আহানকেও জামাই সাজাইছে। কত বড় বেয়াদব! জাবেরকে বকতে বকতে রুমের কাছাকাছি এসে শুনলাম জাবের ফোনে কথা বলছে। ইচ্ছে করেই এখন রুমে গেলাম না। শুনতে চাইনি, কিন্তু কথাগুলো না শুনে পারলাম না, কারণ জাবের আহানের সাথে কথা বলছে। আর সেটা বুঝতে পেরে কান পেতে দাঁড়ালাম। জাবের বলছে, ওরে আয়না, এত চিন্তা করতে হবে না, তোর ভালোবাসা তোর কাছেই ফিরিয়ে দিব। ওর চেহারাটা দেখতে হচ্ছে বলেই আমার গা জ্বলে যাচ্ছে। কুল ম্যান, তোর ভালোবাসার মানুষকে তুই তাড়াতাড়ি পেয়ে যাবি, আর আমি আপন করে নেব আমার ভালোবাসাকে। জাবের এসব কি বলছে? উফ, হাত কাঁপছে, কাপটা ধরে রাখতে কষ্ট হচ্ছে আমার। এ খোদা, কি হতে চলেছে আমার সাথে? জাবের একটার পর একটা গেম খেলেই যাচ্ছে। কিছুক্ষণ স্থির হয়ে এখানে দাঁড়িয়ে থাকলাম। তারপর যখন বুঝতে পারলাম ফোনে কথা বলা শেষ, তখন কফি হাতে এগিয়ে গেলাম বিছানার দিকে। কাপটা রেখে চলে আসব, তখন রাগী কণ্ঠে জাবের বলে উঠল, এটা কি কুল কফি দিছো? কই না তো। দরজায় দাঁড়িয়ে থাকলে কি কুল হবে না তো হট হবে? যাও নিয়ে যাও, এটা খাবো না আমি। আজাইরা মানুষকে নিয়ে খাবার পাঠায় কেন বুঝি না, যত সব। এই জাবেরকে দুনিয়ার সব বকা বকতে ইচ্ছে করছে, কিন্তু এই মুহূর্তে কিছু মাথায় আসছে না। কিন্তু সে কি ইদানিং সিসিটিভির কাজও করতে পারে? দরজায় দাঁড়িয়েছিলাম, এটা কিভাবে বুঝতে পারলো? যেভাবে নিয়ে আসছিলাম সেভাবেই কাপ নিয়ে চলে যাচ্ছি। তখন জাবের আবার বলল, আমি যে খাইনি সেটা যেন কেউ না জানে। কাপটা খালি করে কিচেনে নিয়ে যাবে। আর আমার কথা না শুনলে মনে রেখো, আহানের সাথে সব ফটো আমার গ্যালারিতেই আছে, ওকে? সব কিন্তু দেখিয়ে। হয়েছে হয়েছে, দেখাতে হবে না, যা বলছেন তাই করব। রাগে সারা শরীর গিজগিজ করছে। কফি এতটাও ঠান্ডা হয়নি, নাকি আমার হাতে বানানো বলে এটা খাবে না, কি জানি বাবা। যা তা হোক, কিন্তু এভাবে ব্ল্যাকমেলটা আর ভালো লাগছে না। কিছু একটা উপায় বের করতে হবে। বারবার একটা পাইছে, দেখিয়ে দেব সবাইকে, দেখিয়ে দেব সবাইকে। এই বাক্যটা যে করেই হোক থামাতে হবে। ড্রয়িং রুমে অনেকক্ষণ যাবৎ পায়চারি করছি, কিন্তু কোনো বুদ্ধি পাচ্ছি না। আচ্ছা, আমাদের বান্ধবীদের নিয়ে কোনো একটা পরিকল্পনা করলে কেমন হয়? আমাকে তাহলে তাদের সাথে দেখা করতে হবে, নাকি ওরে একটু উত্তম মাধ্যম দেওয়া উচিত? সে আমার সাথে যা করে চলেছে তার জন্য এটাই উপযুক্ত শিক্ষা হবে। কিন্তু এসবে যদি ধরা খায়, আমাকে বাবা আস্ত রাখবে না, আর জাবের তো একদমই না। তখনই একটা বাচ্চা দৌড়ে এসে টিভি অন করলো। আমি বেখালবশত টিভির দিকে তাকালাম। তাকে একটা দৃশ্য দেখে একটা বুদ্ধি খেলো। হ্যাঁ, কালো, এটাই জাবেরের দুর্বলতা। দৌড়ে রুমে গেলাম, গিয়ে বিয়ের বাজারের সাথে কালো রঙের কিছুই খুঁজে পেলাম না। আম্মুর রুমে গিয়ে আম্মুকে ডাকলাম। আম্মু কাজ রেখে এসে ধমকে উঠল, এখানে কি করছিস? জাবেরকে রুমে একা ফেলে এলি কেন? আম্মুর কথা শুনে মনে হলো, আরে আমার তো নতুন বিয়ে হয়েছে, এখন রোমান্সের সময়। আহ, আমার কি কপাল। যাই হোক, শোক করে লাভ নাই। তারপর ভ্রু কুঁচকে বললাম, হ আম্মু, ওর জন্যই আসছি।
তোমার ফুল সিল্কের মধ্যে একটা কালো শাড়ি আছে না, ওইটা দাও, গোসল দিয়ে পরবো। আরে, এটা তুই সামলাতে পারবি না। কালকের আগে জীবনে শাড়ি পরছিস, অন্য কোনোটা পর। আম্মু, আমার কালোটাই লাগবে, তাড়াতাড়ি দাও। বাধ্য হয়ে আম্মু এটাই আলমারি থেকে খুলে আমার হাতে দিল। আম্মু ভাবছে জাবেরই আমাকে কালো রঙের শাড়ি পরতে বলেছে, তাই কিছু বলেনি আর। আম্মুর গোসলখানায় গোসল করতে গেলাম। যাওয়ার সাথে সাথে আম্মু ডাকতে শুরু করছে খেয়ে নিতে আগে। আমি ভিতর থেকে জবাব দিলাম, ওনাকে খাবার দিয়ে দাও, আমি পরে খাবো। গোসল শেষে আধা ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু শাড়ি একদিকে পরি অন্যদিকে খোলে। আম্মু ঠিকই বলেছিল, আমি সামলাতে পারবো না। অনেকগুলো সেফটি পিন মেরে কোনো রকম বের হলাম। বেরিয়ে দেখি মামাতো বোন নোহা চুল আঁচড়াচ্ছে। ওরে দেখে বললাম, আমি এখন রুমে যেতে পারবো না। তোর ব্যাগে কালো রঙের কী আছে বের কর। সে তার ব্যাগ খুলল। কালো চুড়ি আর কালোর মধ্যে একজোড়া দুল পেলাম। এখন কালো টিপ দরকার। আমার টিপ দেওয়া পছন্দ না, কিন্তু জাবের টিপ পছন্দ করে। টিপ কিভাবে ম্যানেজ করা যায় ভাবতেই নোহা বলে উঠল, ছোট আন্টির বাচ্চাকে যে নজর টিপ দেয় সেগুলো চলবে? ওরে নিয়ে আয় তাড়াতাড়ি। তারপর হালকা সাজগোজ। নিজে থেকে এত সাজ কবে সেজেছি মনে নেই, কিন্তু আজকেরটা কখনো ভুলবো না। এর মধ্যেই নোহা টিপ নিয়ে আসলো। সব ঠিকঠাক পরার পরে নোহা বলতেছে, দুলো মিয়া শিওর তোমাকে দেখে হার্ট অ্যাটাক করবে। এটা ভেবে তার বউ এত সুন্দরী। আমি হাসলাম। নোহা তার ব্যাগ গুছাতে ব্যস্ত। এর ফাঁকে আমি আম্মুর ওষুধের কৌটা থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে নিলাম। নিয়ে শাড়িটা কোনোভাবে আটকে ধীরে ধীরে গেলাম ডাইনিংয়ে। গিয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম, তোমাদের জামাইকে খাওয়ার পরে দুধ দিয়েছিলে? আম্মু মাথায় হাত দিয়ে বলল, ওহো, মনেই ছিল না। নে, তুই দিয়ে আয়। শুন, গরম করে নিস। আচ্ছা আম্মু। রান্নাঘরে গিয়ে দুধ গরম করে তার মধ্যে সুন্দর করে আম্মুর কৌটা থেকে আনা ঘুমের ওষুধ দুইটা একসাথে মিশিয়ে দিলাম। সেটা যাতে বুঝতে না পারে তার জন্য চিনি মিশিয়ে দিলাম। তারপর এক হাতে গ্লাস আর আরেক হাতে শাড়ি কুচিতে ধরে এগিয়ে চললাম আমার রুমের দিকে। জানি না কি হবে। যদি এখন জাবেরের আকাশ সমান পাথুরে মন হয়ে থাকে, তাহলে আজকে আমার প্ল্যান সফল হবে না। আর তা না হলে আমাকে ব্ল্যাকমেল করা এই পর্যন্তই। চান্দু এরপর আর বলতে পারবে না, দেখিয়ে দেব সবাইকে। ওয়েট, আসছে আমি। দরজার সামনে যাওয়ার পরে বুক ধুরু ধুরু করছে। শাড়ি থেকে হাত সরিয়ে রুমে প্রবেশ করলাম। দেখলাম সে এক মনে মোবাইল টিপছে। আমি আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে নুয়ে গ্লাসটা রাখতে যাব, তখনই সবগুলো চুল সামনে ঝুঁকে পড়ল। সেটা ঠিক করতে গিয়েই বুঝলাম আমার শাড়ির পেঁচ কোমরের দিকে খুলে গেছে। সোজা হয়ে দাঁড়িয়ে ঠিক করতে যাব, তখনই দেখলাম জাবেরের হাত থেকে ফোনটা তার বুকের উপরে পড়ে গেছে। সে হাঁ করে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথে সে একটু নড়ে চড়ে তাকানোর চেষ্টা করলো। আমি হেসে বললাম, এদিকে তাকানোর কিছু নেই, টেবিলে দুধের গ্লাসটা রেখেছি, খেয়ে নিন। তৎক্ষণাৎ জাবের টেবিলে তাকালো। আমি পিছন ফিরে আমার ড্রেসিংয়ের ভিতর থেকে কালো মালাটা খুঁজতে লাগলাম। অবশেষে সেটা পেয়ে গলায় পড়তে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম জাবের গ্লাস মুখে নিয়ে তাকিয়ে আছে, পলক পড়ছে না। আমি আয়নায় তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলাম, তাকিয়ে আছে কেন? না, সেটা খেয়ালই করছে না। তার মতো করে তার চোখকে যেন এখানে থামিয়ে রেখেছে। এদিকে সে এখনও খেলো না। আও, না খেলে আমার পরিকল্পনা সব বৃথা। মনে মনে বলছি, প্লিজ প্লিজ খেয়ে নাও, এরপর তাকানোর ফল বুঝবে। না, খাচ্ছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ফিরে তাকিয়ে বলতে হলো, আরে খাচ্ছেন না যে? এটা বলার সাথে সাথে জাবের এক শ্বাসে সবটুকু খেয়ে নিল। তারপর আবার তার সেই চক্ষু আমাতে বিদ্ধ। কিছুক্ষণ পর তার চোখ কেমন জানি নিভু নিভু করছে। বুঝতে পারলাম ওষুধের কাজ করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাবে। আর আমি গিয়ে তখন বিছানায় বসলাম। জাবেরের চোখ মিরমির করছে। সে আমার কাছে এগুচ্ছে। আমি কিছুটা পিছাতে চাইলাম, তখনই সে তার হাত দিয়ে আমার কানের উপর হাত রেখে ক্ষীণ কণ্ঠে বলল, এ কেমন নেশা? বলে আমার কাঁধে ঢলে পড়ল। ওহো, এই মাথার সব ভর রাখা
আমার পক্ষে সম্ভব না। কোনোভাবে শুয়ে দিলাম। তারপর তার মোবাইলটা হাতে নিলাম। খুশিতে আমার চোখ মুখ চকচক করছে। তার হাত দিয়ে মোবাইলের ফিঙ্গার খুলে ঢুকলাম তার মোবাইলে। প্রথমে গেলাম গ্যালারিতে। আমাকে রাত দিন ব্ল্যাকমেল করার অবসান ঘটাতে গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ। এখানে আমার আর আহানের কোনো ছবিই নাই। আছে হাজার হাজার ছবি, সবগুলোই 2 বছর আগে আমার আর জাবেরের। আর আছে আমার সাথে বলা সব টেক্সটের স্ক্রিনশট। এবার আমি নিস্তব্ধ হয়ে গেলাম। তার দিকে তাকিয়ে দেখলাম কি নিষ্পাপ চেহারায় ঘুমিয়ে আছে। মিনিটে মিনিটে তার মধ্যে এক একটা রূপ খুঁজে পাচ্ছি আমি। কিন্তু এখন যেটা পেয়েছি সেটা তো 2 বছর আগের জাবের আমার। চলবে।